রমজানে দাম স্থিতিশীল রাখতে আজ থেকে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি শুরু। রাজধানীতে স্বল্প পরিসরে কার্যক্রম চললেও পণ্য না পাওয়ায় বন্ধ রয়েছে বিভাগীয় পর্যায়ে। কিশোরগঞ্জের মিঠামইনে ট্রলার ডুবে 5 নারী আনসার সদস্যের মৃত্যু, জীবিত উদ্ধার 3। নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফিরছিলেন তারা। র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত না হয় আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দেওয়া স্থগিত। পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় উদ্বেগ। তৃণমূলের দলীয় মনোভাব উপেক্ষা করাই কারণ বলছেন বিশ্লেষকরা। এবং সামাজিক ও পারিবারিক নানা বিরোধে প্রতিশোধের লক্ষ্য হচ্ছে শিশু। বিভিন্ন দ্বন্দ্ব রূপ নিচ্ছে নিষ্ঠুরতায়। সামাজিক বন্ধনের উপর জোর দিলেন অপরাধ বিজ্ঞানীরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফাহমিদা মটুসি। আজ থেকে ট্রাকে করে রাজধানী সহ সারা দেশে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরুর কথা থাকলেও চিঠি না পাওয়া রাজধানীর বাইরে অনেক জেলায় এখনো শুরু হয়নি এই কার্যক্রম। রাজধানীর প্রেস ক্লাব সহ কয়েকটি এলাকায় সকাল থেকে শুরু হয়েছে টিসিবির চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়ও। তবে টিসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি এমন অভিযোগে সিলেট, ফেনী সহ দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়নি এই কার্যক্রম। সকাল থেকেই বেশিরভাগ ডিলারের দোকানে টিসিবির পণ্য দেখা যায়নি। তবে টিসিবির মালামাল কেনার জন্য সকাল থেকেই আসছেন ক্রেতারা। এদিকে টিসিবির পণ্য সরবরাহ করা হলেও ডিলাররা পণ্য না নেয় ময়মনসিংহে এখনো শুরু হয়নি পণ্য বিক্রির কার্যক্রম। চট্টগ্রামে কয়েকটি পয়েন্টে পণ্য বিক্রি শুরু হয়েছে। রমজান মাস জুড়ে সারা দেশে 179টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে চিনি, ছোলা, ভোজ্য তেল, খেজুর ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি। দর্শক, খোলা বাজারে পণ্য বিক্রির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সচিবালয় এলাকায় আছেন সহকর্মী হাজেরা শিউলি, চট্টগ্রামের কোতোয়ালি মোড় এলাকায় আছেন কমল দে এবং বরিশালের টিসিবি গোডাউন এলাকায় আছেন ফিরদৌস সোহাগ। প্রথমেই চলে যাচ্ছে শিউলির কাছে। শিউলি, ফাহমিদা, আপনি জানেন যে আজ থেকেই সকাল থেকেই টিসিবির উদ্যোগে 179টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সারা দেশে একযোগে রমজানে 5টি অপরিহার্য পণ্য বিক্রি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এবং সকাল 9:30 থেকে আমরা আছি বিভিন্ন স্পটে এবং আমরা যেটা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে রাজধানীতে প্রায় 10-12টির মধ্যে স্পটে পণ্য বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে প্রেস ক্লাব, সচিবালয় গেট, মতিঝিল বাংলায় ব্যাংক চত্বর, মতিঝিল গেট চত্বর এবং নীলক্ষেত মোড়েও শুরু হয়েছে। তবে সবগুলো স্পটে এখনো কার্যক্রম শুরু করা যায়নি এবং এক্ষেত্রে আমি টিসিবি ডিলার সমিতির সভাপতি ফরিদুদ্দিন আহমেদ জুয়েলের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে অনেকগুলো ট্রাকই এখনো পথে আছে, যেহেতু তারা গুদাম থেকে সকালে পণ্য তুলেছেন ডিলাররা এবং বিভিন্ন স্পট যানজটের কারণে পৌঁছাতে কিছুটা সমস্যা হচ্ছে। সেখানে হয়তো দুপুর নাগাদ আরো বেশ কিছু স্পটে পুরোদমে শুরু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখানে সচিবালয় গেটে যেহেতু সচিবালয়ে বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা যারা নিম্ন আয়ের আছেন বা যারা মধ্যবিত্ত ক্রেতারা আছেন, এখানে বিভিন্ন সরকারি অফিসও আছে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান আশপাশে আছে। সেখানকার থেকে বিভিন্ন মানুষজন তারা এখানে আসছেন রমজানে যে 5টি পণ্য এখানে টিসিবির উদ্যোগে বিক্রি করা হচ্ছে সেগুলো কেনার জন্য। এবং আপনারা জানেন যে বাজার থেকে কিছুটা 10 থেকে 15 টাকা কমেই এখানে পণ্য বিক্রি করা হচ্ছে। সে কারণে ক্রেতাদেরও মধ্যেও বেশ ক্রেতারাও বেশ আগ্রহ ভরে এখানে কিনতে আসছেন, যেহেতু বাজারে প্রায় 20 টাকা বেশি দরে ওসব পণ্য বিক্রি করা হচ্ছে। এবং এখানে দেশি চিনি বিক্রি করা হচ্ছে 48 টাকায়, খেজুর 90 টাকা এবং মসুর ডাল 89.95 টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি করা হচ্ছে 80 টাকা। তবে ডিলাররা যেটা জানিয়েছেন যে মসুর ডাল তাদেরকে বরাদ্দ কম দেওয়া হয়েছে। ট্রাক প্রতি একজন ডিলারকে 200 কেজি করে মসুর ডাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে 50 কেজি করে। তো যেহেতু মসুর ডাল বাজারের দামটা একটু বেশি এবং ক্রেতারা মসুর ডালে বেশি চাহিদা বেশি, সে কারণে তারা দাবি করেছেন যে মসুর ডালের বরাদ্দের জন্য বাড়িয়ে দেওয়া হয় এবং খেজুরের বরাদ্দ যেন বাড়িয়ে দেওয়া হয়। তো ক্রেতারা সন্তুষ্ট যে এখানে পণ্যর মান নিয়ে তাদের কোনো অভিযোগ নেই এবং তারা বেশ খুশি। তবে সব স্পটে পণ্য বিক্রি এখনো শুরু হয়নি। তো আশা করা হচ্ছে যে দুপুর নাগাদ অন্যান্য স্পটেও টিসিবির যে উদ্যোগে 32টি স্পটে পণ্য বিক্রি শুরু হবে।
এই ছিল আমার কাছে সচিবালয় গেটের সামনে থেকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের তথ্য। এখন চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রির তথ্য জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী কমলদের কাছে। ধন্যবাদ। আসন্ন রমজানে বন্দনা করে চট্টগ্রামে ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবির মাধ্যমে যে পণ্য বিক্রি, মূল 4টি পণ্য বিক্রি অর্থাৎ ছোলা, চিনি, ডাল এবং সয়াবিন তেল, এই মূলত বিক্রি শুরু হয়েছে সকাল 11টার পর থেকে। টিসিবির মাধ্যমে নগরী 10টি পয়েন্টে কিন্তু বিক্রির কথা থাকলেও আমরা দেখেছি মাত্র প্রথম দিনে মাত্র সীমিত পরিসরের মধ্যে তারা পণ্য বিক্রি শুরু করেছে। বিশেষ করে পণ্যের মধ্যে রয়েছে, আমরা দেখেছি যে একজন যে কোনো সাধারণ ব্যক্তি প্রতি কেজি 90 টাকা মূল্যে 2 কেজি করে ছোলা কিনতে ডাল কিনতে, মসুর ডাল কিনতে পারবে। এছাড়া 48 টাকা প্রতি কেজি ধরে 4 কেজি চিনি এবং 70 টাকা কেজি ধরে প্রতিজন 4-5 কেজি ছোলা কিনতে পারবে এবং খেজুর কিনতে পারবে। 90 টাকা করে কেজি প্রতি কেজি একজন 1 কেজি করে কিনতে পারবে। এছাড়া আছে তেল, সয়াবিন তেল প্রতি লিটারে 80 টাকা করে জনপ্রতি 5 লিটার করে সয়াবিন তেল কিনতে পারবে। ডিসিবি কর্মকর্তারা গ্রাম থেকে জানিয়েছেন মূলত জামাল খান চেরাগি পাহাড় ডিসি অফিসের সামনে, কোতোয়ালির মোড়, জিপিও, আগ্রাবাদ, জাদুঘর হয়ে মোট 10টি পয়েন্টে তারা এই ধরনের পণ্য বিক্রি করবে রমজানের আগ মুহূর্ত পর্যন্ত। আপনারা জানেন যে কিন্তু রমজানকে সামনে রেখে কিন্তু প্রতি বছরে ভোগ্য পণ্যের দাম বেড়ে যায়। বিশেষ করে রমজানের অত্যাবশ্যক যেসব পণ্য রয়েছে ছোলা, চিনি, সয়াবিন তেল এবং খেজুর, আর এই কারণে প্রতি বছরই কিন্তু সরকার টিসিবির মাধ্যমে এসব পণ্য আমদানি করে কম মূল্যে বাজারে বিক্রি করে থাকে। এবার তার ব্যতিক্রম হচ্ছে, আজ থেকে শুরু হয়েছে বিক্রি। তবে আমরা জানি যে সকাল 10টা থেকে পণ্য বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও বিক্রি শুরু হয়েছে মূলত 11টা বা তার কিছুটা পরে করে। এক্ষেত্রে ব্যবসায়িক টিসিবির কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা মূলত প্রথম দিন যেহেতু গুদাম থেকে পণ্য আনা এবং দূর থেকে ইপিজেড গুদাম থেকে পণ্যগুলিকে আবার বাজারে বা রাস্তায় যে পয়েন্টে নির্দিষ্ট পয়েন্ট আনতে কিছুটা সময় লেগেছে, আর সেই কারণে তাদের কিছুটা বিলম্বিত হয়েছে। তবে আগামীকাল সকাল 10টা থেকে এই 10টি যে পয়েন্ট রয়েছে সেই 10টি পয়েন্টে তারা বিক্রি করতে পারবে। তো বলা যায় যে ন্যায্য মূল্য বা কম দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রির জন্য যে প্রক্রিয়া সরকার নিয়েছে তা এখন পর্যন্ত বিদ্যমান আছে এবং আগামীকাল সকাল থেকে 10টা শুরু হবে। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল সর্বশেষ। এখন বরিশালের খবর জানার জন্য চলে যাবো সহকর্মী ফেরদৌস সোহাগের কাছে। কমল, আপনাকে ধন্যবাদ। আমি আছি বরিশালের 30 গোডাউন এলাকায়, যেখানটায় টিসিবির গোডাউন। এইখানটায় আমরা যেটা দেখেছি যে সকাল থেকে কিন্তু বেশ কিছু ডিলার এসেছিলেন যারা চাচ্ছিলেন টিসিবির পণ্য তুলতে। বরিশালে কিন্তু আজকে টিসিবির পণ্য দেওয়ার কথা থাকলেও সাধারণ মানুষের হাতে সেই পণ্যগুলো কিন্তু এখন পর্যন্ত পৌঁছয়নি। আমরা যেটা দেখতে পেয়েছি যে টিসিবির পণ্য কেনার জন্য আজকে বরিশালের মানুষের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু সেটা পাননি। আমরা কথা বলেছিলাম এখানকার বরিশালের টিসিবির যারা বিক্রি করে থাকেন, সাধারণত সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে। একজন হচ্ছেন বরিশালের টিসিবির অফিস প্রধান বা কার্যনির্বাহী প্রধান প্রতাপ কুমার। উনি আমাকে যেটা জানিয়েছেন যে তাদের হাতে 3টি পণ্য কিন্তু এই মুহূর্তে বরিশালে রয়েছে। আমরা এই টিসিবির একটি গোডাউন দেখাবার চেষ্টা করছি যেখানটিতে টিসিবির পণ্য রাখা হয়। এইখানটিতে কিন্তু টিসিবির ডাল আছে, তারপরে ডাল ছাড়া চিনি আছে, চিনি, ডাল এবং তেল, কিন্তু এই 3টি পণ্য বরিশালে আছে। কিন্তু মসুর যেটা ছোলা বুট, সেই পণ্যটি কিন্তু এখন পর্যন্ত বরিশালে পৌঁছেনি। ছোলা বুটের এই পণ্যটি আমরা যেটা জানতে পেরেছি যে চট্টগ্রাম থেকে রওনা করেছে বরিশালের উদ্দেশ্যে, চাঁদপুর ফেরিঘাটে সেটি আটকে আছে। এই কারণে আজকে টিসিবির পণ্যগুলো যে সরকার নির্ধারিত রেটে বিক্রি হওয়ার কথা, সেই পণ্যগুলো কিন্তু বরিশালের মানুষের হাতে পৌঁছেনি। কথা বলেছিলাম কয়েকজন টিসিবির ডিলারের কাছে, তারা বলেছেন যে সরকারি যে প্রক্রিয়ায় টাকা জমা দেওয়ার কথা সেই প্রক্রিয়ায় তারা টাকা জমা দিয়ে তারা কিন্তু আজকে গোডাউন এলাকায় পৌঁছেছিলেন টিসিবির এই পণ্যগুলো নেয়ার জন্য। কিন্তু তাদেরকে বলা হয়েছে যে যখন 4টি পণ্য একত্রে দেওয়া সম্ভব হবে তখনই তারা এই পণ্যগুলো ছাড়বেন এবং ডিলারদের হাতে দিবেন, এবং ডিলারদের হাতে দেওয়ার পরপরই কিন্তু টিসিবির পণ্যগুলো বরিশালের মানুষের হাতে পৌঁছবে। আমরা যেটা জেনেছি যে টিসিবির এই পণ্যগুলো ডাল 90 টাকা 95 পয়সা দরে, তেল 80 টাকা দরে লিটারে, ছোলা 70 টাকা এবং চিনি 48 টাকা দরে বিক্রি করা হবে সাধারণ মানুষের কাছে। প্রতিটি ডিলার 98,000 টাকা করে জমা দিয়েছেন এবং তারা প্রত্যেকে 1500 কেজি করে পণ্য তুলতে পারবেন। এবং এই জন্য আমরা বরিশালে খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে বরিশাল নগরীর 5টি স্থানে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে টিসিবির পণ্যটি বিক্রি করার জন্য। সেই নির্ধারিত স্থানগুলো হচ্ছে বরিশাল নগরীর সিটি কর্পোরেশন এলাকা, ডিসি অফিস এবং জজকোট এলাকা, চৌমাথা বাজার এলাকা, আমতলা মোড় হাউজিং এলাকা, জেলা স্কুলের মোড় এলাকা। এই সব এলাকায় মূলত কিন্তু টিসিবির পণ্যগুলো বিক্রি করা হবে
বলে আমরা জানতে পেরেছি। বরিশালে কিন্তু টিসিবির পণ্য বিক্রি করার জন্য 38 জন ডিলার রয়েছেন মহানগরীতে, এবং জেলায় আছেন কিন্তু 118 জন। এই পণ্যগুলো কেনার জন্য সাধারণ মানুষের মধ্যে কিন্তু আমরা আগ্রহ যেটা দেখেছি, বেশ কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদের সময় এবং রোজা উপলক্ষে সাধারণত কিন্তু দেখা যায় যে কিছু দুষ্ট চক্র আছে যারা কারসাজি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। তাদের কারসাজি থেকে রক্ষা পাওয়ার জন্য সরকার কিন্তু মূলত যেটা করে থাকেন যে টিসিবির মাধ্যমে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করেন, যাতে করে সাধারণ মানুষের কোনো রকমের কষ্ট পেতে না হয়। এবং সেই লক্ষ্যেই কিন্তু এবারও সরকারের পক্ষ থেকে আজকে সকালবেলা টিসিবির নির্ধারিত পণ্যগুলি বিক্রি করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক কারণে বরিশালের সাধারণ মানুষ কিন্তু সেই টিসিবির পণ্যটি পাননি। আমরা যে কথা বলেছিলাম বরিশালের অফিস প্রধানের সাথে, তিনি বলেছেন যে যখনই ছোলা বুটটি বরিশালে এসে পৌঁছবে, সেটা আজকে দুপুর নাগাদ হতে পারে, কালকে হতে পারে, যখনই পৌঁছবে তখন থেকেই তারা কিন্তু সেই পণ্যটি ডিলারদের হাতে দিবেন এবং তারপর থেকে কিন্তু সাধারণ মানুষের কাছে বিক্রি করা শুরু হবে। এই ছিল মোটামুটি বরিশালের টিসিবির পণ্য বিক্রি সংক্রান্ত সর্বশেষ মৌটুসি। দর্শক, খোলা বাজারে পণ্য বিক্রির খবর জানাতে রাজধানী থেকে হাজেরা শিউলি, চট্টগ্রাম থেকে কমল দে এবং বরিশাল থেকে ফিরদৌস সোহাগ যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী মংলা যেতে না পারায় আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দেওয়া স্থগিত করেছে সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনী। এর আগে সকালে র্যাব 8-এর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করে তারা। র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদ আলম জানান, সকালে 51টি দেশি বিদেশি অস্ত্র নিয়ে মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ সহ 7 জলদস্যু আত্মসমর্পণ করে। তবে দুপুরে আনুষ্ঠানিকভাবে অস্ত্রগুলো জমা দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার উড্ডয়ন করতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের মহাপরিচালক অনুষ্ঠান স্থলে পৌঁছাতে পারেননি, তাই স্থগিত করা হয় অনুষ্ঠান। দীর্ঘদিন ধরে পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাস্টার বাহিনীর প্রধান মোস্তফার নেতৃত্বে জলদস্যুরা মৎস্যজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। র্যাবের অব্যাহত অভিযানের পর আত্মসমর্পণ করতে রাজি হয় তারা। এই মুহূর্তে মংলায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, আগে জানিয়েছিলাম এবং এই মুহূর্তে জলদস্যু মাস্টার বাহিনীর যে প্রধান 7 জন সহ এবং 51টি অস্ত্র সহ যে জমাদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মোংলা বন্দর ফুয়েল জেটিতে, সেই প্রোগ্রামটি কিন্তু স্থগিত করা হয়েছে। এখানে যে খবরটি আমাদের র্যাব 8-এর অধিনায়ক আমাদেরকে জানিয়েছেন, তিনি লেফটেন্যান্ট কর্নেল ফরিদ আলম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে খারাপ আবহাওয়ার কারণে ঢাকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং র্যাবের মহাপরিচালক তারা আসতে পারছেন না বিধায় এখানে প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে। এবং আত্মসমর্পণ যারা করেছেন, মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ সহ যারা আত্মসমর্পণ করেছেন, তারা কিন্তু বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই তারা আত্মসমর্পণ অনুষ্ঠানে তারা যোগদান করবেন। তো যে কারণে কিন্তু আজকের এই বিষয়টি স্থগিত করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই বিষয়ে একটু বলতে চাই, সেটি হচ্ছে যে এই আত্মসমর্পণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, যেখানে তাদের অস্ত্র প্রদর্শন করার কথা ছিল এবং যারা আত্মসমর্পণ করবেন তাদেরকে এখানে মিডিয়ার সামনে তাদেরকে আনার কথা ছিল। তো এখানে উৎসুক যারা বাইরের যারা জনতা ছিল এবং মিডিয়া কর্মীরা কিন্তু এখানে ভিড় করেছিল সকাল থেকেই, এবং মিডিয়াগুলোতে প্রচার হচ্ছিল যে আজকে এই অনুষ্ঠানটি, আত্মসমর্পণ অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে। তো এই বিষয়টি জানার পরে কিন্তু আমরা শুধুমাত্র আবহাওয়াজনিত কারণে এই প্রোগ্রামটি বাতিল করা হয়েছে বলে এটুকুই আমরা জানতে পেরেছি। তবে কবে নাগাদ আবার এই অনুষ্ঠানটি হবে এটি কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে র্যাব 8 থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়নি। তবে এই বিষয়টি উল্লেখ করার মতো যে দুর্ধর্ষ মাস্টার বাহিনী যারা দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন অংশে, পূর্ব সুন্দরবনের বিভিন্ন অংশে তারা দস্যুতা চালিয়ে আসছিল এবং পূর্ব সুন্দরবনের হাটবাড়িয়া, আন্দারমানিক, জোংড়া, পশুর নদীতে তাদের বিচরণ ছিল এবং জেলেদের অপহরণ করা, তাদের মারপিট করা এই ধরনের এবং তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা, এই ধরনের কর্মকাণ্ডর সাথে তারা সবসময় জড়িত ছিল এবং এই 7-8 বছর ধরে এই দস্যু বাহিনী একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছিল। আর যে কারণে কিন্তু বারবার প্রশাসনের যে অভিযান, এই অভিযানের জালে কিন্তু তারা
ধরা পড়ার জন্য বারবার চেষ্টা করা হচ্ছিল। শেষমেশ তারা সম্প্রতি মিডিয়াতে জলদস্যু মাস্টার বাহিনী তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ঘোষণা দিয়েছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকের এই অনুষ্ঠানের আয়োজন এবং তাদের এই আত্মসমর্পণ। তো সব মিলিয়ে এখানকার যারা আজকে আয়োজনে ছিলেন বা আমরা যারা মিডিয়া কর্মী এখানে উপস্থিত আছেন সবাই কিন্তু একটা আশাহত হয়েছি যে আসলে একটি যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা যদি আজকেই সেরে ফেলা যেত তাহলে হয়তো এটি অন্যান্য ক্ষেত্রেও এটা একটি ভালো একটি প্রভাব পড়তো। তো সুন্দরবনের যে জলদস্যুদের এবং বনদস্যুদের ধরতে যে অভিযান সেই অভিযান কিন্তু র্যাব অব্যাহত রাখবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ফাহমিদা মোংলা বন্দর ফুয়েল জেটি থেকে আত্মসমর্পণ অনুষ্ঠানের সর্বশেষ। দর্শক, মংলায় সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনীর আত্মসমর্পণের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। চলে যাচ্ছি পরের খবরে। কিশোরগঞ্জের মিঠামইনের ঘোড়াউত্রা নদীতে ট্রলার ডুবে 5 নারী আনসার সদস্য মারা গেছেন। আজ ভোর 5টার দিকে এই ঘটনা ঘটে। মিঠামইন থানার ওসি জানান, নির্বাচনী দায়িত্ব পালন শেষে ভোর রাতে নিকলি উপজেলার উদ্দেশ্যে রওনা দেয় একটি আনসারবাহী ট্রলার। ভোর 5টার দিকে ঘোড়াউত্রা নদীতে ট্রলারটি ডুবে যায়। এতে 5 নারী আনসার সদস্য মারা যান। জীবিত উদ্ধার করা হয় আরো 3 জনকে। এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ ও স্থানীয় জনগণ। অতিরিক্ত যাত্রী বহনের কারণে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছে পুলিশ। মিঠামইনে নির্বাচন হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত 5 জন মহিলা আনসার ডিউটি শেষে নিজ নিজ বাড়িতে ফেরার পথে তারা লঞ্চ ডুবিতে মারা গেছে। সময় সংবাদে আরো থাকছে, পর্যাপ্ত আশ্রয় কেন্দ্রের অভাবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে ফেনীর সমুদ্র উপকূলের কয়েক লাখ মানুষ। ধারণ ক্ষমতা বাড়ানোর দাবি এলাকাবাসীর। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল নাগোয়ার মেরিয়ট অ্যাসোসিয়া হোটেলে স্থানীয় সময় সকাল 10টার দিকে বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে শেখ হাসিনার স্বপ্ন পূরণে জাপান সবসময় পাশে থাকবে বলে জানান শিনজো আবে। বাংলাদেশ জাপান সম্পর্ককে সুদূর প্রসারে উল্লেখ করে তা আরও জোরদার করতে একমত হন দুই নেতা। বৈঠকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু প্রস্তাব তুলে ধরলে তাৎক্ষণিকভাবে এগুলোর বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জাপানের প্রধানমন্ত্রী। এছাড়াও বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ প্রসারে জাপান আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ উভয় দেশের কর্মকর্তারা অংশ নেন। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা। এছাড়া টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীতে পিস কিপার্স রান অনুষ্ঠিত হয়েছে। সকালে তেজগাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হল প্রাঙ্গণে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে পিস কিপার্স রান 2016-তে অংশ নেন তিনি। বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া সদস্য সহ বেশ কিছু স্কুল কলেজের শিক্ষার্থী এই রানে অংশ নেন। আধিপত্য বিস্তার ও সম্পদ দখলকে কেন্দ্র করে বেড়েছে শিশু কিশোর হত্যাকাণ্ডের ঘটনা। পাশাপাশি বিভিন্ন হত্যাকাণ্ড সহ নানা অপরাধে তাদেরকে ব্যবহারও করা হচ্ছে ব্যাপক হারে। সমাজবিজ্ঞানীরা বলছেন, আন্তরিকতা থাকলেও সরকারের সক্ষমতার অভাবেই বাড়ছে নৃশংস হত্যাকাণ্ড সহ বড় অপরাধের সঙ্গে শিশু কিশোরদের সম্পৃক্ততা। তবে এমন হত্যাকাণ্ড বন্ধে পারিবারিক ও সামাজিক বন্ধন শক্তিশালী করা অধিক কার্যকরী বলে মত অপরাধ বিজ্ঞানীদের। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে।
গেল ফেব্রুয়ারি হবিগঞ্জে অপহরণের পর একসাথে হত্যা করা হয়েছিল 4 শিশুকে। ওই মাসে ঢাকার কেরানীগঞ্জে একইভাবে হত্যা করা হয় শিশু আব্দুল্লাহকে। সম্পত্তি দখল, আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতার জের সহ অধিকাংশ ক্ষেত্রে শিশু কিশোররাই হিংস্র বখাটেদের সহজ টার্গেটে পরিণত হচ্ছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, অসম সমাজ ব্যবস্থায় চরম নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে নিজেদের উত্তরাধিকারকে হত্যা করতেও মন কাঁপছে না আত্মীয় স্বজনদের। বৈষম্যগুলো সে বিভিন্ন রকমের নিপীড়ন তৈরি করে এবং সেই নিপীড়নেরই আমরা একটা বহিঃপ্রকাশ দেখি নারী হত্যা এবং শিশু হত্যা। সামাজিক দ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ মানুষের নিষ্ঠুরতার মধ্যে প্রকাশ হচ্ছে। সুতরাং একটা মানবিকতার চর্চার অভাব করছে, মূল্যবোধের চর্চার অভাব করছে। শুধু হত্যার শিকার নয়, হত্যাকাণ্ডেও ব্যবহার করা হচ্ছে কিশোর তরুণদের। পাশাপাশি সামাজিক অবক্ষয়, পারিবারিক বিচ্ছেদ, বিচারহীনতার সংস্কৃতি সহ নানা কারণে হরহামেশাই বড় বড় অপরাধে জড়িয়ে পড়ছে তারা। সমস্যা সমাধানে সরকার আন্তরিক হলেও সক্ষমতা কম বলে মত এই বিশেষজ্ঞের। পরিবার, তার শিক্ষা, তার ধর্ম, তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই সবগুলো প্রতিষ্ঠান যদি একসাথে কাজ না করে তাহলে পরে কিন্তু আপনি শিশু এবং নারীরা যে নানা রকম সহিংসতা এবং অপরাধের শিকার হচ্ছে সেটাকে কিন্তু আপনি প্রতিরোধ করতে পারবেন না। সবসময় কিন্তু শিকার হচ্ছে ক্ষমতা কাঠামোই যারা পশ্চাৎপদ, যারা কিনা অরক্ষিত এবং যারা কিনা কোনো রকমের যাদেরকে নিজেদের সেটা আর্থিকভাবে তারা পশ্চাৎপদ, রাজনৈতিকভাবে তারা পশ্চাৎপদ। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য বলছে 2012 থেকে 2015 পর্যন্ত হত্যার শিকার হয়েছে 1085 জন শিশু। এমন চলমান হত্যাকাণ্ডের রেশ টানতে নিয়ন্ত্রণের থেকেও সামাজিক বন্ধনগুলোকে সচল করার দিকেই বেশি জোর দিলেন অপরাধ বিজ্ঞানীরা। অপরাধ হয়ে যাওয়ার পরে শাস্তির চেয়ে আপনি এমন কিছু ব্যবস্থা নিতে হবে যে ব্যবস্থাগুলো সামাজিক, যে ব্যবস্থাগুলো রাষ্ট্রিক, যে ব্যবস্থাগুলো আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত, যাতে করে অপরাধ হতেই না পারে। সমস্যা নিরসনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সামাজিক দ্বন্দ্ব, ধনবৈষম্য কমাতে সরকারের সাথে সবাইকে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, রেকর্ড করে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। টাই ব্রেকে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ইউরোপের সেরা ক্লাবের মুকুট জিতল মাদ্রিদিস্তানরা। পঞ্চম ধাপেও সহিংসতা এড়ানো যায়নি ইউনিয়ন পরিষদ নির্বাচনে। একসময় যে স্থানীয় সরকারের ইউপি নির্বাচন ছিল উৎসবের উপলক্ষ, এখন সেটার রূপ নিয়েছে সহিংসতায়। বিশ্লেষকরা বলছেন, সহনশীল রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপের অভাবের পাশাপাশি তৃণমূল পর্যায়ের মতামতকে উপেক্ষা করায় থামছে না সহিংসতা। প্রাণহানি আর হতাহতের মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনও। সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীকে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের এই নির্বাচন। গত 22 মার্চ প্রথম দফার নির্বাচনের মতো শনিবার শেষ হওয়া পঞ্চম ধাপের নির্বাচনেও সংঘাত এড়ানো যায়নি। বিশ্লেষকদের মতে দলভিত্তিক ইউপি নির্বাচন নিয়ে শুরু থেকেই সংঘাতের গুঞ্জন ছিল, বাস্তবেও তার প্রতিফলন ঘটেছে। এক ধাপ থেকে আরেক ধাপে ক্রমান্বয়ে বেড়েছে সহিংসতার ঘটনা। বুথ দখলের জন্য ব্যাপক বোমাবাজি, ককটেল ছোড়া, তারপরে বুথের কাছে পিটিয়ে মারা, এই যে ঘটনাগুলি এবার ঘটলো, আগে কিন্তু কোনো ধাপে এত ব্যাপকভাবে এগুলো ঘটে নাই। সম্প্রতি সুশাসনের জন্য নাগরিক সুজন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, পঞ্চম ধাপের আগেই নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 101 জনে। বিশ্লেষকদের মতে এই সংখ্যা দেশের ইউপি নির্বাচনের ইতিহাসে রেকর্ড। নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ নিতে না পারার পাশাপাশি পরাজয় মেনে না নেয়ার মানসিকতা এর জন্য অনেকাংশে দায়ী বলে মনে করেন তারা। ইউপি ইলেকশনের আগে কিন্তু এত লোক মারা যায়নি, এই ফার্স্ট টাইম যে 100 মার্ক ক্রস করলো। এই নির্বাচনীকালীন সময়ের দায়িত্ব পুরোটাই নির্বাচন কমিশনের, তো কোনো না কোনো ভাবে এটা নির্বাচন কমিশনের উপর বর্তাবে। কারণটা আমার কাছে মনে হয় যে দলীয় ব্যানারে নির্বাচন করাটাই প্রধান কারণ। একজন সদস্য যদি হেরে যান তার প্রভাব প্রতিপত্তি কমে যাবে। শুরুটা কিন্তু ওখানে। সহিংসতার মূল কারণটাই এটাই, কারণ কেউ কাউকে ছাড় দিতে রাজি না। তাদের মতে নির্বাচনকে কেন্দ্র করে যখন একের পর এক প্রাণ ঝরছে, তখন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগও তৈরি হয়। কোনো না কোনো ফর্মে নির্বাচনের মধ্যে একটা প্রশ্ন আসবে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। আবারও টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রির খবর। দর্শক, এই মুহূর্তে ফেনী শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, আজকে দেশব্যাপী সারা দেশে টিসিবির পক্ষ থেকে রমজানের যে বিশেষ করে ইফতার সামগ্রীর মধ্যে পড়ে তেল, চিনি, খেজুর এবং আরো কিছু পণ্য রয়েছে, যেগুলো আজকে ন্যায্য মূল্যে বিক্রির কথা রয়েছিল খোলা বাজারে এবং ভ্রাম্যমানভাবে ট্রাকে করে বা পিকআপে করে
আমরা আজকে ফেনীতে দেখেছি এই ধরনের কার্যক্রম পুরো শহরে আমরা ঘুরে দেখেছি, কোথাও এই ধরনের কার্যক্রম আমরা লক্ষ্য করিনি বা দেখা যায়নি। এবং আমরা জানেন যে আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে চট্টগ্রামের বিভাগীয় যে ফেনীতে কোনো টিসিবির অফিস না থাকলো, যে ফেনীর টিসিবির যে ডিলাররা রয়েছে 25 জন ডিলার, সেই ডিলারদের সাথে অনেকের সাথে আমরা কথা বলেছি এবং অনেকের ডিলার পয়েন্টে গিয়ে আমরা দেখেছি যে যাদের অনেকের দোকান ছিল বন্ধ অথবা কারো খোলা পেলো, তাদের সাথে আলাপ করেছে, তারা এখন পর্যন্ত কোনো বরাদ্দ পায়নি এবং কেউ কেউ বলছে যে তারা চিঠিও পায়নি বা কোনো এ পর্যন্ত কোনো নির্দেশনাও পায়নি যে কোত্থেকে কিভাবে নিতে হবে, কখন দেওয়া হবে, কি পরিমাণ বরাদ্দ দেওয়া হবে। তবে বিভাগীয় যে চট্টগ্রাম বিভাগীয় টিসিবির যে প্রধান রয়েছে মোহাম্মদ সুজাউদ্দৌলা, উনি যেমনটা জানিয়েছেন যে ওনারা অনেককে ইনফর্ম করেছেন, কেউ কেউ পথে রয়েছে যা চিটং যাচ্ছে, হয়তো তাদের পণ্যগুলো স্ব বা নিয়ে আসবে। আমরা জেলা প্রশাসনের অনেক কর্মকর্তার সাথে কথা বলে দেখেছি, আমরা খাদ্য বিভাগের অনেক কর্মকর্তার সাথে আলাপ করে দেখেছি। সকাল থেকে আসলে এই ধরনের কোনো কার্যক্রম ফেনীতে অন্তত শুরু হয়নি এবং ফেনীতে শুরু না হওয়ার কারণে সাধারণ যে মানুষ রয়েছেন, বিশেষ করে যারা সাধারণ মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা প্রতি বছর রমজানের আগেই এ ধরনের সরকারের যে বাজারের যে ঊর্ধ্বগতির সাথে এটাকে লাগাম ধরে রাখার জন্য সরকার যে পদক্ষেপ নিয়ে থাকে, যে ন্যায্য মূল্যে বা কম দামে কিছুটা বাজার মূল্যের তুলনায় যে পণ্যগুলো সরকারিভাবে বিক্রি করার উদ্যোগ গ্রহণ করে, এসব উদ্যোগ ফেনীতে আজকে যে এই ধরনের টিসিবির পণ্য বিক্রি না হয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছে যে এখন বাজার আসা রমজান আসার আগে বিশেষ করে ছোলা সহ কিছু চিনি এবং অন্যান্য পণ্যের দাম বেড়ে গিয়েছে, যা তাদের ক্রয় ক্ষমতার বাড়ে এবং তারা যদি এই সুবিধাটা পেত, হয়তো তাদের হয়তো সাধারণ মানুষরা যারা খেটে খায়, কম আয়ের মূল্য যারা যেসব জনসাধারণ রয়েছেন, তারা সুবিধাটা পেত এবং তারা এই সুবিধা না পেয়ে আমাদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা অতিরিক্ত দাবি জানিয়েছেন এই সেবা বা যে সরকারের যে সুবিধাটা দেওয়া ন্যায্য মূল্যের তারা যেন পায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই বিষয়টি নিশ্চিত করে। এবং এই জন্য আমরা অনেকের সাথে আলাপ করেছি, অনেক ডিলাররাও আমাদের সাথে বলেছেন যে যদি আজকে সারা দেশে দেওয়ার কথা রয়েছে, তারা কেন এখন পর্যন্ত চিঠি পেল না, নির্দেশনা পেল না? তারা তো একদিন আগে এসব পণ্য বুঝে পাওয়ার কথা রয়েছে, অথচ কেউ কেউ বিষয়টি জানেই না। তাহলে কিভাবে তারা আজকে পণ্যটি দিবে? এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিয়ে বলছে যে তারা অনেককে চিঠি দিয়েছে, তবে অনেকে আমাদেরকে বলেছে তারা এ ধরনের কোনো নির্দেশনা এখন পর্যন্ত পায়ই নাই। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। ফাহমিদা। দর্শক, আজ থেকে দেশের বিভিন্ন স্থানে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম শুরুর কথা থাকলেও ফেনীতে কিন্তু এখনো সে ধরনের কার্যক্রম শুরু হয়নি। এ বিষয়ে আমরা জানছিলাম সহকর্মী আতিয়া সজলের কাছ থেকে। প্রায় প্রতি বছরই নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় ফেনীর সমুদ্র উপকূলের কয়েক লাখ মানুষকে। এদের মধ্যে বেড়িবাঁধের বাইরে বিশাল চরাঞ্চলে দুর্যোগের সময় জানমালের ঝুঁকি নিয়ে আশ্রয়হীন থাকতে হয় অনেকেই। আবার বাঁধের ভেতর যে কটা আশ্রয় কেন্দ্র আছে সেগুলোর ধারণ ক্ষমতা প্রয়োজনের তুলনায় অনেক কম। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্সিয়ার মুন্নার রিপোর্ট। ফেনী সোনাগাজী সমুদ্র উপকূলে 60-এর দশকে দেয়া বেড়িবাঁধের বাইরে 4টি ইউনিয়নে জেগে ওঠা হাজার হাজার একরের এই চরাঞ্চলের লোকসংখ্যা এখন ছাড়িয়েছে লাখেরও বেশি। অথচ গত 5 দশকেও এই জনগোষ্ঠীর প্রাকৃতিক দুর্যোগ নিরাপত্তায় তৈরি হয়নি একটি আশ্রয়কেন্দ্র। সরকারি হিসেব অনুযায়ী সমুদ্র উপকূলীয় সোনাগাজী উপজেলায় প্রায় 3 লাখ লোকের জন্য বেড়িবাঁধের ভেতর ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে 58টি। এর মধ্যে পরিত্যক্ত 34টি, নদীগর্ভে বিলীন হয়েছে 2টি। আর যেগুলো সচল রয়েছে এগুলোর প্রতিটির গড় ধারণ ক্ষমতা 500 জন হারে মোট ধারণ ক্ষমতা 11,000 জনের বেশি নয়। সরকারের আশ্রয় নেই, আশ্রয় আমরা আশ্রয় কোথায় নেব? আমাদের বেড়ির বাইরে একটা আশ্রয়কেন্দ্র নয়, বেড়ির বাইরে আশ্রয়কেন্দ্র আমরা আশ্রয় নিতে, আমরা সেখানে যাচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছি। আশ্রয়কেন্দ্র আঙুল নিয়ন্ত্রণ 4.5 কিলোমিটার দূরের গতিকে এই শহরের মানুষ জানা সত্ত্বেও যাইতে চায় না। এই তো গরু, মোষ, বেড়া, ছাগল আছে, ধান চাইল আছে, উয়া বাচ্চাগুলা নিয়ে এখন আমরা যাইতে অনেক দূরে থেকে যেতে সম্ভব হচ্ছে না। সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা নতুন আশ্রয় কেন্দ্রের প্রয়োজনীয়তা স্বীকার করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন। রিসেন্টলি এই চকটা বৃদ্ধি পেয়েছে, যেটা আগে ছিল না। তো যেহেতু আগে ছিল না সেহেতু সেখানে আর আশ্রয় কেন্দ্র করা হয়নি। যেহেতু নতুন করে সেটি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তো আমরা জিনিসটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি শিগগিরই আমরা এই বিষয়ে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব। সম্প্রতি ঘূর্ণিঝড় রুয়ানুর আঘাতে ফেনীর সোনাগাজী সমুদ্র উপকূলে বেড়িবাঁধের বাহিরের চরাঞ্চলে মারা গেছেন এক রাখাল, জীবন হারিয়েছে অসংখ্য গবাদি পশু, লন্ডভন্ড হয়েছে শতাধিক বাড়িঘর। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। নাটকীয়তা ও উত্তেজনায় ভরা ফাইনালে জয় তুলে নিয়ে রেকর্ড 81তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। মিলানের সান সিরোতে অল মাদ্রিদ ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলাও 1-1 গোলের সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকে, যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদকে 5-3 গোলে হারিয়ে ইউরোপের সেরা ক্লাবের মুকুটটি জিতে নেয় মাদ্রিদিস্তানরা। নিজেদের নিল অনন্য উচ্চতায়, আর 3টি ফাইনালে খেলেও ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপা অধরেই থেকে গেল অ্যাটলেটিকো মাদ্রিদের।
3 বছরের দ্বিতীয় অল মাদ্রিদ ফাইনালে দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে উত্তাপ টের পাওয়া যাচ্ছিল ভালোভাবেই। লা উনডেসিমা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে রোজি ব্ল্যাঙ্কোসদের অতি রক্ষণাত্মক কৌশলের বিপরীতে শুরু থেকে রিয়াল খেলতে থাকে আক্রমণাত্মক। ফলে ম্যাচের লাগামটা নিজেদের শক্ত মুঠোয় নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়। তবে ৭৯ মিনিটে হুয়ান ফ্রানের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করে সমতা আনেন কারাস্কো। স্বস্তির নিঃশ্বাস ফেলেন সিমিওনে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও চলতে থাকে দুই দলের গোল মিসের মহড়া। বেশ কয়েকটি আক্রমণ হলেও কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় ফুটবল মাঠের লটারি টাই ব্রেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সীমিত পরিসরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু, অবহিত না করে শুরু হয়েছে কার্যক্রম, অভিযোগ ডিলারদের। কিশোরগঞ্জের মিঠামইনে ট্রলার ডুবে ৫ নারী আনসার সদস্যের মৃত্যু, জীবিত উদ্ধার ৩। নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফিরছিলেন তারা। র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত না হয় আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দেয়া স্থগিত। পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সহিংসতার ঘটনায় উদ্বেগ। তৃণমূলের মতামতকে উপেক্ষা করাই কারণ বলছেন বিশ্লেষকরা। এবং সামাজিক ও পারিবারিক নানা বিরোধে প্রতিশোধের লক্ষ্য হচ্ছে শিশু। বিভিন্ন দ্বন্দ্ব রূপ নিচ্ছে নিষ্ঠুরতায়, সামাজিক বন্ধনের উপর জোর দিলেন অপরাধ বিজ্ঞানীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।